জ্যোৎস্নার সব কুকীর্তি জানতে পেরে গিয়ে ঠাম্মিকে বলে দেবে সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুধার বাড়ির সামনেই চলে এসেছে বিজিত, কেয়া আর ঝিনুক, কিন্তু বাড়ির মধ্যে কি করে ঢুকবে সেটাই বুঝতে পারছে না, কারণ বাড়ির সামনে সিকিউরিটি রয়েছে। এর মধ্যেই রাতের বেলায় সমুদ্র চলে এসেছে, আর তখনই সমুদ্র দেখতে পেয়ে যায় ঝিনুককে আর ভাবে এত রাতে উনি এখানে কি করছে। ঝিনুক সিকিউরিটিগুলোকে সরিয়ে দিতে বলে ইশারায়, আর তখনই সমুদ্র সিকিউরিটিদেরকে বলে আপনারা তো অনেকক্ষণ ধরে ডিউটি করছেন, যান চাটা খেয়ে আসুন, আমি এখানে আছি। সিকিউরিটি বলে কিন্তু স্যার কেউ ঢুকে গেলে? সমুদ্র বলে আরে বাবা আমি আছি তো, আপনারা যান। এরপর সিকিউরিটিদেরকে সরিয়ে দেয়। ঝিনুক তখন বলে আপনাকে দেখতে এত ইচ্ছে করছিল তাই চলে আসলাম। সমুদ্র শুনে তো খুবই খুশি হয়ে যায় আর বলে সত্যি সত্যি আপনি ঠিক বলছেন? ঝিনুক তখন বলে ও মা, আমি ভুল কথাই বা কেন বলবো। ঝিনুক ইশারা দেয় বিজিত আর কেয়াকে যাতে জিনিসপত্রগুলো সুধার কাছে পৌঁছে দিতে পারে। আস্তে আস্তে বিজিত আর কেয়া ভেতরে ঢুকে যাচ্ছে, আর তখনও সমুদ্রের সাথে কথা বলে যাচ্ছে ঝিনুক, আর বলে জানেন তো আপনাকে প্রথম থেকে দেখার পরেই আমার খুব ভালো লাগে। আর এই সমস্ত কথা শোনার পরে সমুদ্র খুবই খুশি। এর মধ্যেই সুধা বলে তোরা এসেছিস দিদি। ঝিনুক তখন ব্যস্ত রয়েছে সমুদ্রকে নিয়ে, আর এদিকে বিজিত, কেয়া জিনিসপত্রগুলো সুধার হাতে দিয়ে দেয়। সুধা তখন বলে অনেক ধন্যবাদ, তোরা যে এরকমটা করছিস আমার জন্য। বিজিত বলে আরে এটা আর কী বা করতে পারলাম, তুই তো অনেক বড় রিস্ক নিয়েছিস। শোন তুই সারা রাত বানা, আমরা কাল সকাল সকাল এসে নিয়ে যাব কেমন? সুধা তখন বলে বেশ, কিন্তু সাবধানে যাস। বিজিত আর কেয়া দুজন মিলে বেরোনোর সময় সমুদ্র দেখে ফেলে, আর তখনই সমুদ্র বলে আরে তোমরা এখানে? তখন ওরা বলে হ্যাঁ এমনি এসেছিলাম আর কি। এর মধ্যে ঝিনুক বলে যাবেন নাকি রাতের কলকাতাটা একবার ঘুরে দেখতে? আসুন। এরপরেই সমুদ্র হেলমেট পরে বসে পড়েছে স্কুটিতে, আর তখনই ঝিনুক বলে আচ্ছা এই যে ধরুন যে আপনি আমার স্কুটিতে করে ঘুরছেন, আপনার ঠাম্মি যদি জানতে পারে তাহলে কি হবে? সমুদ্র বলে ওরে বাবারে, ঠাম্মিকে দয়া করে বলবেন না, আমার খুব ভয় লাগে ঠাম্মিকে। আসলে ঠাম্মি খারাপের সাথে কখনোই থাকে না, ঠাম্মি সবসময় ভালোর সাথেই থাকে, ঠাম্মি কখনো অন্যায় করে না। তবে এই রাত্রেবেলা এরকমভাবে বেরোনোটা তো উচিত না, কিন্তু বেরোলাম, ঠাম্মি জানতে পারলে বকবে, আপনি কিন্তু দয়া করে ঠাম্মিকে কিছু বলবেন না। ঝিনুক বলে আচ্ছা আপনার ঠাম্মি মেয়েদেরকে বাইরে কাজ করতে দেয় না কেন? এটা কিন্তু ভারী অন্যায়। সমুদ্র বলে আসলে ঠাম্মির তো কিছু রুলস আর রেগুলেশন আছে, সেই জন্যই। তবে আপনার মতন মেয়েকে আমার খুব পছন্দ, যারা স্মার্ট, একদম ঠিকঠাক কথা বলে, তাদের প্রতি আমার অন্য রকমেরই একটা ভালোবাসা রয়েছে। এরপরে ঝিনুক পড়ে যাচ্ছিল স্কুটি নিয়ে, আর তখনই সমুদ্র বলে আরে আস্তে আস্তে আস্তে, একটু হলেই তো পড়ে যাচ্ছিলেন। এর মধ্যে সুধা সমস্ত মিষ্টিগুলোকে বানিয়ে ফেলছে একা হাতে, আর তার মধ্যে হঠাৎ করে একটা বাসন হাত থেকে পড়ে যায়, আর সেই আওয়াজটা পেয়ে গিয়েছিল তেজ। কিন্তু তেজ আবার উঠে দেখে যে সুধা ঘুমাচ্ছে। আসলে সুধা কোলবালিশটাকে এমনভাবে চাদর দিয়ে মুড়ি দিয়ে দিয়েছে, দেখে বোঝার উপায় নেই যে সুধা ঘুমাচ্ছে না। তেজ তো আবারও ঘুমিয়ে পড়ে, আর এর মধ্যে সুধা সমস্ত মিষ্টিগুলো বানিয়ে কমপ্লিট করে ফেলেছে। ভোর হতেই বিজিতকে আবার চলে এসেছে, আর তখনই বিজিতকে পুরো লিস্ট অনুযায়ী মিলিয়ে দেখিয়ে দেয় যে কোনটা কোন মিষ্টি। বিজিত তখন বলে সত্যি রে সুধা, এত কম সময়ের মধ্যে তুই যে সব কিছু অ্যারেঞ্জ করতে পারবি এটা আমি ভাবতেও পারিনি, আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে। শোন এটা তোর প্রথম পারিশ্রমিক, রাখ। সুধা তো পারিশ্রমিকটা নিয়ে নেয়। এরপর সবাই চলে যেতেই ঠিক সেই মুহূর্তেই সমুদ্র বলে বৌদি আমি জানি তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ, আমাকে দেখে ভয় পাওয়ার কিছুই হয়নি, তোমার এই দেওর সবসময় তোমার সাথেই আছে। সুধা তো খুবই খুশি হয়। গজাননের জন্য অনেক মিষ্টি বানিয়েছে সুধা, সবটাই গজাননের সামনে রেখে দিয়েছে। ঠাম্মি তখন বলে বড়নাথ বৌমা, এই সব গজাননের মিষ্টি তুমি বানিয়েছো? অনেক ভোরবেলায় উঠেছো তাই না? সুধা তখন বলে হ্যাঁ ঠাম্মি, আমি অনেক সকালেই উঠেছি। তখনই তেজের বাবা বলে সে ভালো, রোজ রোজ এত মিষ্টি টিষ্টি বানাচ্ছ, কিন্তু তাতে খরচাও তো হচ্ছে সুধা। ঠাম্মি বলে তোমার আর কিপটেমি গেল না। এরপরই ঠাম্মি আরতি শুরু করে দিয়েছে। তেজ এসে মনে মনে বলে বাবা, এই মেয়েটার গতিবিধি কিছুই বোঝা যায় না, কখন যে কি করছে পুরোটাই যেন মাথার উপর থেকে বেরিয়ে যায়। এর মধ্যেই সুধা বলে যাক বাবা, সব কিছু ভালোই ভালো কমপ্লিট হয়ে গেছে, এটাই অনেক। এদিকে বিজিত সমস্ত মিষ্টিগুলো ঠিক সময় ক্লায়েন্টের বাড়িতে পৌঁছে দিয়েছে, আর তখন ইমন বলে ওই তো ক্লায়েন্ট চলে এসেছে, বলছি মিষ্টিগুলো সব ঠিক ছিল তো দাদা? তখন সে বলে হ্যাঁ ম্যাডাম, মিষ্টিগুলো নিয়ে কোনো কথা হবে না, আমার এরকম মিষ্টি আরও অনেক চাই, আর টাকার জন্য আপনি চিন্তা করবেন না। তখনই ইমন বলে হ্যাঁ আসলে এটা কোনো দোকান থেকে তৈরি করা মিষ্টি না, এটা একজন শেফ তৈরি করে যে বিদেশ থেকে এসেছে, তার বাড়িতেই করে, অ্যামাউন্টটা অবশ্যই একটু বেশি চার্জ করে। তখন সে বলে সে যত অ্যামাউন্ট লাগে আমি দেবো,
কিন্তু আমার ওই মিষ্টিই চাই। বিজিত তখন মনে মনে ভাবে ম্যাডাম এসব কি বলছে। এরপর সে ক্লায়েন্ট চলে গেলে ইমন বলে, শোনো বিজিত, তুমি যার কাছ থেকে এই সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়ে এসেছো তাকে আমার সামনে নিয়ে এসো। বিজিত মনে মনে বলে, এই রে, এটা করলেই তো সর্বনাশ হয়ে যাবে। তার মধ্যেই বিজিত বলে, ম্যাডাম তাকে কি দরকার? ইমন বলে, তাকেই তো দরকার, এরপর তো বড় বড় অর্ডার পাবো। তার হাতের কাজ, মিষ্টি সবই আমার এত পছন্দ হয়েছে। বিজিত বলে, ম্যাডাম আপনি টাকা দেবেন, কাজ হয়ে যাবে, সে সামনে আসতে পারবে না। এর মধ্যেই জ্যোৎস্না বলে আবারও সে মন্দিরে যাবে। যখনই জ্যোৎস্না মন্দিরে যাবার কথা বলে, সুধার মনে পড়ে যায় যে সুধা যে জ্যোৎস্নাকেই দেখেছিল। তখন ঠাম্মি বলে, তুমি যে রোজ রোজ পুজো দিতে যাও দিদিভাই, কই প্রসাদ তো দাও না। এরপরই জ্যোৎস্না বলে, ঠাম্মি আসলে কালকে এত ভিড় ছিল, প্রসাদ আর আনাই হয়নি, শুকনো প্রসাদ তো, আজকে আমি যাব আনতে। ঠাম্মি তখন বলে, খুব ভালো কথা তো, তাহলে তুমি এক কাজ করো, সুধাকেও নিয়ে যাও। কিন্তু তখন জ্যোৎস্না বলে, সুধাকে নিয়ে যাব কেন ঠাম্মি, আমি একাই যেতে পারবো। ঠাম্মি তখন বলে, যেটা বললাম তুমি সেটা করো, সুধা দিদিভাই যাও, তুমি জ্যোৎস্নার সাথে একটু ঘুরে এসো। এরপর জ্যোৎস্না আর সুধা দুজন মিলে বেরিয়ে পড়েছে। মন্দিরের সামনে গাড়িটা পার্কিং করে। সিকিউরিটি বলে, কি ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন? জ্যোৎস্না বলে, কেন, আমি মন্দিরে যাচ্ছি। সিকিউরিটি বলে, আপনি তো এতদিন ধরে আসছেন, আপনি জানেন না যে এত সকাল সকাল মন্দির খোলে না? আর তখন জ্যোৎস্না বলে, সে কি, আমি তো জানতাম খোলে। সুধার একটু হলেও সন্দেহ হয় আর বলে, দিদি তুমি এতদিন ধরে আসছো, মন্দির কখন খোলে সেটাই জানো না? সুধা বলে, আরে এরকমটা রোজই করে, রোজ দিন টাইম চেঞ্জ করে। এদিকে এসো, তুমি গাড়িতে একটু বসো, আমি আসছি, আমি ওদের সাথে কথা বলে দেখি প্রসাদটা আনার ব্যবস্থা করতে পারি কিনা। সুধাকে জোর করে গাড়িতে বসিয়ে দিয়ে চলে যায়। আর জ্যোৎস্না তখন ভাবে, যেভাবেই হোক সুতীর্থর সাথে আমাকে দেখা করতেই হবে। এদিকে তেজ মনে মনে ভাবে, সুধা আবার কোথায় গেল। মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, সুধা কোথায় গেল? সুধার কথা বলে দেয় সুধার শাশুড়ি মার, বলে, কিরে বাবা, বউকে চোখে হারাচ্ছিস? আরে ও তো জ্যোৎস্নার সাথে মন্দিরে গেছে প্রসাদ আনতে, চলে আসবে, চিন্তা করিস না। তেজ বলে, না আমি এমনি জিজ্ঞেস করছিলাম। এর মধ্যেই আলমারিটা খুলে তেজ আর দেখে অনেক টাকা। এতগুলো টাকা সুধা কোথা থেকে পেল সেটাই ভাবনা চিন্তা করতে থাকে। আর এর মধ্যে সুধা গাড়ি থেকে বেরিয়ে খুঁজতে থাকে জ্যোৎস্নাকে। আর দেখতে পায় জ্যোৎস্না একটা ছেলের সাথে অনবরত কথা বলে চলেছে। আর সুদীপ্তকে দেখে জ্যোৎস্না অনেক খুশি হয়। জ্যোৎস্না যে তার বরের সাথে খুশিতে নেই আর অন্য একটা ছেলের সাথে সম্পর্ক রেখেছে, এটা বুঝতে পেরে গেছিল সুধা। তার মধ্যে সুতীর্থ বলে, চলো একটু ঘুরে আসি। কিন্তু জ্যোৎস্না তখন বলে, না গো, আজকে হবে না। এর মধ্যে ঠাম্মি বলে, আমার নাত বউ আর নাতনিরা কখন বেরিয়েছে, কই এখনো তো আসলো না, কি করছে কে জানে। আর সুধা ঠিক করে, ঠাম্মিকে কি এই ব্যাপারটা বলবো নাকি বলবো না। অন্যদিকে বিজিত আবারও একটা বড় অর্ডার দিয়ে দিয়েছে সুধাকে। সুধা যেই না রাতের বেলায় ফোনে কথা বলে বিজিতের সাথে, ঠিক তখনই সন্দেহ হয় তেজের। আর জিজ্ঞেস করে, কার সাথে কথা বলছেন? সুধা কোনো উত্তর না দিলে তেজ ঘুমায় না, জেগে বসে আছে দেখবে কার সাথে কথা বলছে বা সুধা কি করছে। আর সেটা খুব ভালো মতনই সুধা বুঝে গিয়েছে।